রক্ত এবং সংবহন। আমাদের মানব শারীরতত্ত্বের হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা, রক্ত এবং সংবহন হচ্ছে আমাদের মানব শারীরতত্ত্বের দ্বিতীয় অধ্যায়, কিন্তু হচ্ছে আমাদের বইয়ের হিসাবে এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। আজকে আমরা আলোচনা করব রক্ত এবং সংবহন নিয়ে। রক্ত এবং সংবহনের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে আলোচনা করা হয়ে থাকে? এই চ্যাপ্টারটা মূলত তিনটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে আমাদের রক্ত নিয়ে আলোচনা করা হয়ে থাকে, রক্তকণিকা, এবং হচ্ছে তোমার রক্ত গঠন মানে হচ্ছে যখন কেটে যায়, মানে হচ্ছে রক্ততঞ্চন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আর দ্বিতীয় যে টপিক, ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করা হয়ে থাকে, হার্ট নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ডিজিজ, মেইনলি হচ্ছে হার্টের যে ডিজিজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তার প্রতিকার প্রতিরোধ এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়ে থাকে। আমরা এইচএসসিতে পড়ে আসছি যে রোগগুলা, সেগুলোকে তো আমরা ইম্পর্টেন্স দিই নেই। রোগ, এই রোগগুলা কিন্তু আমরা ইম্পর্টেন্স দিইনি, এমনি পড়ে আসছি। কিন্তু এইখানে রক্ত এবং সংবহন চ্যাপ্টারে যে রোগগুলা আছে সেগুলো কিন্তু আমাদের একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা রক্ত নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে আমাদের রক্ত। এখন আসো আমরা জানি যে রক্ত জিনিসটা আসলে কি। রক্ত যদি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে রক্তরস প্লাস রক্তকণিকা নিয়ে গঠিত বিশেষ ধরনের তরল যোজক টিস্যু। আমরা জানি আমাদের বডিতে হচ্ছে 4 ধরনের টিস্যু থাকে, তার মধ্যে একটা টিস্যু হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। রক্ত হচ্ছে আমাদের বিশেষ ধরনের তরল যোজক টিস্যু। কি নিয়ে রক্ত গঠিত হবে? রক্ত কিন্তু গঠিত হবে রক্তরস এবং হচ্ছে আমাদের রক্তকণিকা নিয়ে হচ্ছে গঠিত হবে। এখন আসো, আমি যে তোমাকে বললাম এটা হচ্ছে তরল যোজক টিস্যু, তাহলে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে কি কঠিন যোজক টিস্যু বলতে কিছু আছে? হ্যাঁ, কঠিন যোজক টিস্যু বলতেও কিন্তু আসলে একটা টার্ম আছে, কঠিন যোজক টিস্যু। কঠিন যোজক টিস্যু, কঠিন যোজক টিস্যু কি কি আছে তাইলে? কঠিন যোজক টিস্যু হচ্ছে আমাদের অস্থি আর তরুণাস্থি। অস্থি তো বুঝো, হাড় বা বোনস যেটাকে আমরা বলি, অস্থি, আর হচ্ছে তরুণাস্থি, কার্টিলেজ, তরুণাস্থি। এই দুইটা হচ্ছে আমাদের কঠিন যোজক টিস্যুর এক্সাম্পল। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই যে আমরা রক্ত নিয়ে পড়াশোনা করছি, রক্ত আমাদের দেহে কিভাবে সংবহন হচ্ছে, কিভাবে সঞ্চালন হচ্ছে, এগুলো নিয়ে আমরা জানতেছি। এগুলো কিন্তু 1628 সালের আগে কেউ এগুলো সম্পর্কে জানতো না। রক্ত সম্পর্কে, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী উইলিয়াম হার্বে। রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী উইলিয়াম হার্বে। উইলিয়াম হার্বে কত সালে তিনি দেন সেটা 1628 সালে বিজ্ঞানী উইলিয়াম হার্বে সর্বপ্রথম রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে ধারণা দেন। তারপর আমরা রক্ত সংবহন তন্ত্র, কিভাবে আমাদের বডিতে রক্ত সংবহন হয় সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আসো আমরা রক্তের কিছু বৈশিষ্ট্য জানি। আমাদের বডিতে যে রক্ত আছে তার অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে। তোমার যেমন বৈশিষ্ট্য আছে, তুমি কেমন, তুমি দেখতে কেমন, তুমি লম্বায় কতটুকু, তোমার গায়ের রং কেমন, তেমনি রক্তেরও কিছু বৈশিষ্ট্য আছে। তো আমাদের রক্তের সেই কি কি বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা একটু জানার চেষ্টা করি। রক্তের বৈশিষ্ট্য, রক্তের বর্ণ কেমন?
আমরা সবাই জানি রক্তের বর্ণ হচ্ছে লাল। কিসের কারণে রক্তের বর্ণ লাল হয়ে থাকে? রক্তের মধ্যে এক ধরনের কণিকা থাকে, সেটাকে বলা হয়ে থাকে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার মধ্যে একটা উপাদান থাকে, সেটাকে বলা হয়ে থাকে হিমোগ্লোবিন। এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কারণে, হিমোগ্লোবিনের আধিক্যের কারণে হিমোগ্লোবিনের বর্ণ হচ্ছে লাল। হিমোগ্লোবিনের বর্ণ কেমন? হিমোগ্লোবিনের বর্ণ হচ্ছে আমাদের লাল। এই হিমোগ্লোবিনের আধিক্যের কারণেই হচ্ছে আমাদের রক্তের বর্ণ লাল হয়ে থাকে। হিমোগ্লোবিনের আধিক্যের জন্য হচ্ছে আমাদের রক্তের বর্ণ লাল হয়ে থাকে। এখন রক্তের পরিমাণ কতটুকু? তোমার বডিতে কি পরিমাণ রক্ত আছে? আমার বডিতে হচ্ছে, আমাদের আগের বইয়ে লেখা ছিল 5 to 6 লিটার, 5 থেকে 6 লিটার। যেহেতু আজমল স্যার ফ্রিকুয়েন্টলি ওনার ইনফরমেশন চেঞ্জ করে, নতুন বইয়ে তিনি দিয়েছেন 4 to 6 লিটার, 4 থেকে 6 লিটার রক্তের পরিমাণ আমার বডিতে হচ্ছে 4 থেকে 6 লিটার। কত লিটার? 4 থেকে 6 লিটার। যদি আমি তোমার দেহের মোট ওজনের হিসাব করি, তাহলে সেটা হচ্ছে দেহের মোট ওজনের 8%। দেহের মোট ওজনের 8%। ঠিক আছে, দেহের মোট ওজনের 8%। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার বডির ওজন যদি 100 কেজি হয়, সেই ক্ষেত্রে তোমার বডিতে রক্ত আছে হচ্ছে 8 লিটার। তোমার বডির ওজন যদি হচ্ছে 100 কেজি হয়, দেহের ওজন যদি হচ্ছে আমার 100 কেজি হয়, 100 কেজি হলে তোমার বডিতে হচ্ছে রক্ত থাকবে হচ্ছে 8 লিটার। 8 লিটার পরিমাণ রক্ত থাকবে। এখন আসো, রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে আমাদের 7.35 থেকে 7.45। 7.35 থেকে 7.45। এই রেঞ্জটাকে আমরা কি বলতে পারি? এই বলতে পারি নিউট্রালের চেয়ে একটু বেশি। নিউট্রালের চেয়ে একটু বেশি। তাহলে যেহেতু এটা নিউট্রালের চেয়ে একটু বেশি, বেশি ক্ষারীয় না, ক্ষারীয় তবে বেশি ক্ষারীয় না, এই টার্মটাকে আমরা সুন্দর করে বলি, সেটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। রক্ত কেমন? রক্ত হচ্ছে আমাদের ঈষৎ ক্ষারীয়। রক্ত কেমন? রক্ত হচ্ছে আমাদের ঈষৎ ক্ষারীয়। রক্ত কেমন? রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। রক্তের পিএইচ আমি কত বলেছি? 7.35 থেকে 7.45। এখন কথা হচ্ছে, যদি রেঞ্জে আসে, রেঞ্জ তো বুঝো, রেঞ্জ হচ্ছে তোমার একটা নির্দিষ্ট মান থেকে আরেকটা নির্দিষ্ট মান। এই যে রেঞ্জ যদি হয়, তাহলে তুমি 7.35 থেকে 7.45 ইজিলি দাগাতে পারবা। কিন্তু যদি তোমাকে একটা নির্দিষ্ট মান দিয়ে দেয়, একটা নির্দিষ্ট ফিক্সড মান দিয়ে দেয়, ধরো দিল হচ্ছে 7.35, এখন আরেকটা অপশন দিল 7.45, এখন তুমি কি দাগাবা? কনফিউশন না? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা গড় মান মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? গড় মান মনে রাখতে হবে। রক্তের পিএইচ হচ্ছে আমাদের 7.4। যদি একটা নির্দিষ্ট মান দেয়, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবা রক্তের পিএইচ হচ্ছে কত? 7.4। রক্তের পিএইচ হচ্ছে আমাদের 7.4। এটা কিন্তু মনেই রাখতে হবে। এগুলাই কিন্তু তোমরা হচ্ছে ভুল করবা, শুনবা না ঠিক মতো, পরে হচ্ছে ভুল করবা। গড় হচ্ছে কত? 7.4। রক্তের পিএইচ হয় 7.35 থেকে 7.45, আর গড় যদি থাকে, মানে একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে 7.4 বলতে হবে। রক্ত যেহেতু অল্প ক্ষারীয়, সেজন্য এটাকে আমরা কি বলি? ঈষৎ ক্ষারীয় বলে থাকি। রক্তের স্বাদ কেমন? রক্তের স্বাদ হচ্ছে আমাদের নুনতা। কেমন? নুনতা। রক্তের স্বাদ হচ্ছে নুনতা। কিসের কারণে নুনতা হয়ে থাকে? অজৈব লবণের উপস্থিতির কারণে হচ্ছে রক্তের স্বাদ নুনতা হয়ে থাকে। অজৈব লবণের উপস্থিতির কারণে। কিসের কারণে? অজৈব লবণের উপস্থিতির কারণে। অজৈব লবণের উপস্থিতির কারণে হচ্ছে রক্তের স্বাদ নুনতা হয়ে থাকে। উপস্থিতির কারণে উপস্থিতির কারণে হচ্ছে রক্তের স্বাদ আমাদের নুনতা হয়ে থাকে। এখান থেকে কোয়েশ্চেনটা কি আসবে? এখান থেকে তোমাকে কোয়েশ্চেনটা দিবে যে কোন লবণের উপস্থিত থাকে, রক্তের মধ্যে কোন লবণ উপস্থিত থাকে। রক্তের মধ্যে কিন্তু আমাদের অজৈব লবণ উপস্থিত থাকে। রক্তের মধ্যে কি লবণ উপস্থিত থাকে? অজৈব লবণ হচ্ছে আমাদের রক্তের মধ্যে উপস্থিত থাকে। রক্তের তাপমাত্রা কত থাকবে? রক্ত কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে, সেটা হচ্ছে 36 to 38 ডিগ্রি সেলসিয়াস। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এখন এইখানে আমি কি বললাম? রক্তের পরিমাণ বললাম হচ্ছে তোমার 4 থেকে 6 লিটার। এটা কিন্তু ভেরিয়েশন আছে। তোমার হচ্ছে হিউম্যান কিন্তু শুধু মেইল না, মানে পুরুষ না, সেখানে তোমার মহিলা আছে, পুরুষ আছে,
আবার শিশু আছে। তো সবগুলো তোমাদের ইনফরমেশন মনে রাখতে হবে না আলাদা আলাদা করে, তোমরা শুধু হচ্ছে মহিলাদের রক্তের পরিমাণটা মনে রাখো। হ্যাঁ, মহিলাদের রক্তের পরিমাণ এই জিনিসটা শুধু তোমরা মনে রাখো, মহিলাদের রক্তের পরিমাণ কতটুকু, মহিলাদের বডিতে রক্তের পরিমাণ কতটুকু, রক্তের পরিমাণ সেটা কত, সেটা হচ্ছে 4.5 থেকে 5.5, 4.5 লিটার থেকে হচ্ছে 5.5 লিটার, 4.5 থেকে হচ্ছে 5.5 লিটার হচ্ছে মহিলাদের বডিতে রক্তের পরিমাণ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখো, কতটুকু মহিলাদের বডিতে, 4.5 থেকে হচ্ছে 5.5 লিটার। এখন আসো হচ্ছে তোমার আপেক্ষিক গুরুত্ব কত, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা জিনিস পানির তুলনায় কতটুকু ভারী, পানির তুলনায় কতটুকু ভারী সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক, স্পেসিফিক গ্র্যাভিটি, গ্র্যাভিটি, আচ্ছা এটাকে বলা হয় এসজি, এসজি স্পেসিফিক গ্র্যাভিটি কত, রক্তের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে আমাদের 1.065, 1.065। তার মানে কি, এটার অর্থ হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব যেহেতু পানির থেকে বেশি, সেক্ষেত্রে সে কি হবে, পানিতে ডুবে যাবে, পানিতে ডুবে যাবে। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, পানির থেকে বেশি, পানির আপেক্ষিক গুরুত্ব কত, পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। তো পানির থেকে বেশি, পানির থেকে বেশি যেহেতু সে হচ্ছে কি করবে, পানিতে ডুবে যাবে, পানিতে, রক্ত যদি তুমি পানিতে দাও তাহলে পানিতে ডুবে যাবে, রক্ত কি হবে, পানিতে ডুবে যাবে। রক্তের আপেক্ষিক গুরুত্ব কিন্তু আমাদের পানি থেকে বেশি। এখন রক্ত কোথা থেকে তৈরি হয়, রক্তের উৎপত্তি আছে না, সব কিছুর উৎপত্তি আছে, রক্তের উৎপত্তি থাকবে না, রক্তের উৎপত্তি কোথায়, রক্তের উৎপত্তি হচ্ছে আমাদের যে ভ্রূণের 3টা স্তর আছে, কি কি স্তর বলো তো, আমাদের একটোডার্ম একটা স্তর, সবচেয়ে বাইরের যে স্তরটা সেটা হচ্ছে আমাদের একটোডার্ম, একটোডার্ম, তারপরে যে মাঝের লেয়ারটা, মাঝের লেয়ারটা কি, মাঝের লেয়ারটার নাম হচ্ছে আমাদের, মাঝের লেয়ারটা হচ্ছে তোমার মেসোডার্ম, মাঝের লেয়ারটার নাম কি, মেসোডার্ম। তারপরে একদম ভিতরের যে লেয়ারটা আছে সেই ভিতরের লেয়ারের নাম কি, আমাদের একদম ভিতরের লেয়ারের নাম হচ্ছে আমাদের এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে আমাদের এন্ডোডার্ম, এই 3টা লেয়ার আছে। তার মধ্যে যে মেসোডার্ম আছে না, সেই মেসোডার্ম থেকে হচ্ছে রক্তের উৎপত্তি, এই মেসোডার্ম থেকে হচ্ছে আমাদের রক্তের উৎপত্তি। এগুলো কিসের লেয়ার, এগুলো কিন্তু ভ্রূণের লেয়ার, এগুলো কিন্তু ভ্রূণের, আমরা জানি যে হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের 3টা লেয়ার থাকে, আমরা কিন্তু ত্রিস্তরী প্রাণী, মানুষ কিন্তু ত্রিস্তরী প্রাণী। এই মেসোডার্ম যে লেয়ার আছে সেই মেসোডার্ম থেকে হচ্ছে রক্তের উৎপত্তি হয়ে থাকে, কোন স্তর থেকে রক্তের উৎপত্তি হয়ে থাকে, মেসোডার্ম থেকে হচ্ছে আমাদের রক্তের উৎপত্তি হয়ে থাকে, মেসোডার্ম থেকে হচ্ছে আমাদের রক্তের উৎপত্তি হয়ে থাকে। এখন এই যে আমাদের কোষ, এটা কি, এটা হচ্ছে আমাদের কোষ, কোষের ভিতরে হচ্ছে কিন্তু আমাদের তরল আছে, কোষের ভিতরে যে তরল আছে এটা হচ্ছে কোষের ভিতরের তরল, কোষের ভিতরে তরল আছে, কোষের বাহিরে তরল থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, কোষের বাহিরের তরল। রক্ত কোথায় থাকে, কোষের ভিতরে থাকে না বাহিরে থাকে, রক্ত কিন্তু কোষের বাইরেই থাকে, কিন্তু রক্ত কিন্তু কোষের ভিতরে যাবে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু সে বাহিরেই থাকে। এই যে বাহিরে যে তরলটা থাকলো না, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কোষ বহিস্থ তরল, কি বলি, কোষ বহিস্থ তরল, বাহিরে, কোষের বাহিরে যে তরলটা থাকে সেটাকে আমরা বলে থাকি কোষ বহিস্থ তরল, আর ভিতরে যে তরলটা থাকে না সেটাকে আমরা বলে থাকি কোষ অন্তস্থ তরল, কোষ অন্তস্থ তরল, অন্তস্থ তরল। এই যে কোষ বহিস্থ তরল আছে না, এই রক্ত হচ্ছে আমাদের কোষ বহিস্থ তরলের 30 থেকে 35%, রক্ত কোষ বহিস্থ তরলের, রক্ত কোষ বহিস্থ তরলের তরলের 30 থেকে 35%। এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের বাহিরে যে পরিমাণ তরল আছে, কোষ বহিস্থ যে তরল আছে তার 30 থেকে 35% জায়গা দখল করে আছে, বা 30 থেকে 35% হচ্ছে আমাদের রক্ত, 30 থেকে 35% তরলই হচ্ছে আমাদের রক্ত, আর বাকি পার্সেন্ট হচ্ছে অন্যান্য জিনিস থাকবে। তাইলে এখান থেকে যে ইনফোটা সেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রক্ত কোষ বহিস্থ তরলের 30 থেকে 35%, রক্ত হচ্ছে আমাদের কোষ বহিস্থ তরলের 30 থেকে 35%, রক্ত কোষ বহিস্থ তরলের 30 থেকে 35%। রক্ত কিন্তু একটু ঘাড়তেরা মানুষ, মানুষ না আসলে এটা একটা যোজক টিস্যু, রক্ত হচ্ছে ঘাড়তেরা, কেমন, সবাই হচ্ছে নিউটনের সান্দ্রতা সূত্র ফলো করে থাকে, কিন্তু রক্ত নিউটনের সান্দ্রতা সূত্র ফলো করে না, রক্ত নিউটনের
সান্দ্রতা সূত্র, ল অফ ভিসকোসিটি, এই সান্দ্রতা সূত্র ফলো করে না, সান্দ্রতা সূত্র মেনে চলে না, মেনে চলে না। রক্ত হচ্ছে নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে না। সান্দ্রতা কি, তোমরা যারা হচ্ছে এইচএসসি 27 হয়তো এখনো এই চ্যাপ্টার পড়োনি, সান্দ্রতা সহজ কথা বলতে গেলে তরলের ক্ষেত্রে যদি আমরা ঘর্ষণের কথা বলি, সেই সান্দ্রতা হচ্ছে তরলের ক্ষেত্রে ঘর্ষণের মতো কাজ করে বা ঘর্ষণ বলতে পারো। রক্ত কিন্তু নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে না, রক্ত নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে না। এগুলাই ছিল হচ্ছে আমাদের রক্তের বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের রক্তের বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য, এটা হচ্ছে নতুন বইয়ে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমাদের রক্তের সান্দ্রতা বা রক্তের ভিসকোসিটি, রক্তের সান্দ্রতা, অনেকে সান্দ্রতা বলে, আমার কাছে সান্দ্রতাই ভালো লাগে। রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটি, ভিসকোসি ভিসকোসিটি হচ্ছে আমাদের পানির তুলনায়, পানির তুলনায় 5 গুণ বেশি, রক্তের সান্দ্রতা পানির তুলনায় 5 গুণ বেশি, ঠিক আছে। এইগুলাই হচ্ছে আমাদের রক্ত সম্পর্কে বৈশিষ্ট্য, রক্তের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আমরা পড়লাম, রক্তের বর্ণটা কেমন পড়েছি, কিসের কারণে রক্তের বর্ণ এমন সেটা পড়েছি, রক্তের পরিমাণ, তোমার দেহের মোট ওজনের কতটুকু সেটা বলেছি, মহিলাদের ক্ষেত্রে রক্তের পরিমাণ কতটুকু থাকে সেটা বলেছি, স্বাদ কেমন, কিসের কারণে স্বাদ হয়ে থাকে নোনতা, অজৈব লবণের উপস্থিতির কারণে, পিএইচ কত 7.35 থেকে 7.45, এটা অবশ্যই ভোলা যাবে না যে রক্তের পিএইচ যদি একটা নির্দিষ্ট মান দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে পিএইচ হবে 7.4। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। মহিলাদের রক্তের পরিমাণ হচ্ছে 4.5 লিটার থেকে 5.5 লিটার, 4.5 থেকে 5.5 লিটার। আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, সেটা হচ্ছে 1.065। পানির থেকে বেশি মানে কি, সে পানিতে ডুবে যাবে, পানিতে ডুবে যাবে। রক্তের উৎপত্তি কোথায়, আমাদের যে ব্রণের 3টা লেয়ার আছে, মাঝের যে লেয়ার আছে মেসোডার্ম, সেটা থেকে হচ্ছে রক্তের উৎপত্তি হয়ে থাকে, রক্তের উৎপত্তি হয়ে থাকে। রক্ত হচ্ছে কোষ বহিস্থ তরলের, রক্ত কোষ বহিস্থ তরলের কত পার্সেন্ট, রক্ত হচ্ছে কোষ বহিস্থ তরলের 30 থেকে 35%, 30 থেকে 35%। রক্ত কিন্তু নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে না। রক্তের সান্দ্রতা পানির সান্দ্রতার তুলনায় কত গুণ বেশি, পানির সান্দ্রতার তুলনায় রক্তের সান্দ্রতা হচ্ছে আমাদের 5 গুণ বেশি, কত গুণ বেশি, 5 গুণ বেশি। এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভোলা যাবে না। বিফোর এডমিশনের আগ পর্যন্ত কিন্তু এগুলা ভোলা যাবে না। এখন আসো আমরা জানি আরেকটু ডিটেলস, রক্ত সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস জানি। এগুলো হচ্ছে রক্ত সম্পর্কে প্রাথমিক ধারণা। আমাদের ল্যাবরেটরিতে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। কি যন্ত্র, সেন্ট্রিফিউগাল যন্ত্র। এটা কি ধরনের যন্ত্র, এটা হচ্ছে আমাদের দ্রুত ঘূর্ণনশীল যন্ত্র। কি ধরনের যন্ত্র, দ্রুত ঘূর্ণনশীল একটা যন্ত্র। দ্রুত ঘূর্ণনশীল যন্ত্র, এটা কত দ্রুত ঘুরতে পারে, এটা হচ্ছে তোমার 1 মিনিটে 3000 বার ঘুরতে পারে, 1 মিনিটে সে 3000 বার ঘুরতে পারে। এখন এটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে কাজ হচ্ছে আমরা একটা টেস্ট টিউবে, এই যে একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবে হচ্ছে আমরা ব্লাড নিব, এই টেস্ট টিউবে আমরা পুরা করে একটা ব্লাড নিব, হচ্ছে না, কি নিলাম আমরা, টেস্ট টিউবে হচ্ছে ব্লাড নিলাম, টেস্ট টিউবে হইলো না, এটা দিয়ে আগাই।
হয়েছে। যাই হোক, এই দেখো এটা হচ্ছে আমরা একটা টেস্ট টিউব নিলাম। সেই টেস্ট টিউবে হচ্ছে কি নিব, টেস্ট টিউবে হচ্ছে আমরা ব্লাড নিব। টেস্ট টিউবে হচ্ছে আমরা কি নিব, ব্লাড নিব। যে অনেকগুলা ব্লাড, এখানে অনেকগুলা ব্লাড নিলাম। এই ব্লাড নিয়ে এই যে সেন্ট্রিফিউগাল যন্ত্র আছে, সেই সেন্ট্রিফিউগাল যন্ত্রে হচ্ছে এই টেস্ট টিউবটা বসায় দিব। বসায় দেওয়ার পর 30 মিনিট, এই যন্ত্রটা মিনিটে কতবার ঘুরে, 3000 বার ঘুরে। সেই 30 মিনিট আমি হচ্ছে টেস্ট টিউবটাকে ঘোরাবো। 30 মিনিট ঘোরানোর পর, 30 মিনিট যখন আমি টেস্ট টিউবটাকে ঘোরাবো, সেই 30 মিনিট ঘোরানোর পর রক্তের 2টা লেয়ার তৈরি হবে। কয়টা লেয়ার তৈরি হবে, রক্তের হচ্ছে আমাদের 2টা লেয়ার তৈরি হবে। রক্তের 2টা লেয়ার তৈরি হবে। রক্তের হচ্ছে আমার 2টা লেয়ার তৈরি হবে। উপরের দিকে হচ্ছে কেমন বর্ণের হবে, উপরের দিকে হচ্ছে হালকা হলুদ বর্ণের হবে। উপরের দিকে হচ্ছে হালকা হলুদ বর্ণের হবে। উপরের দিকে কেমন হবে, উপরের দিকে হচ্ছে হালকা হলুদ বর্ণের হবে। আর নিচের দিকে কি হবে, নিচের দিকে হচ্ছে গাঢ় বর্ণের, লাল বর্ণের দেখা যাবে। এই যে 30 মিনিট কি করলাম আমি, সেন্ট্রিফিউগাল যন্ত্র, একটা দ্রুত ঘূর্ণনশীল যন্ত্র, সেই যন্ত্রে নিলাম, টেস্ট টিউবটা নিয়ে ওই যন্ত্রে রাখলাম। কয় মিনিট ঘোরাবো, 30 মিনিট ঘোরাবো। 30 মিনিট ঘোরানোর পর রক্তের 2টা লেয়ার তৈরি হবে। উপরের দিকে দেখবো হচ্ছে আমরা হালকা হলুদ বর্ণের একটা লেয়ার, আর নিচের দিকে দেখবো হচ্ছে গাঢ় বর্ণের, গাঢ় লাল বর্ণের একটা লেয়ার। এই যে উপরের দিকে আমরা হালকা হলুদ বর্ণের যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই যে হালকা হলুদ বর্ণের যে লেয়ারটা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রক্তরস। কি এটা, এটা হচ্ছে আমাদের রক্তরস, এটা হচ্ছে আমাদের রক্তরস, এটা হচ্ছে আমাদের রক্তকণিকা। এই যে হলুদ বর্ণের যে অংশটা আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে রক্তরস। রক্তরস, রক্তরসের বর্ণ কেমন, হালকা হলুদ, হালকা হলুদ। আর এটা কি, এটা হচ্ছে আমাদের রক্তকণিকা। রক্তকণিকা, রক্তকণিকা কেমন, গাঢ় লাল বর্ণের। রক্তকণিকা বর্ণ কেমন, সেটা হচ্ছে আমাদের লাল বর্ণের। এখন তোমরা যদি একটু খেয়াল করে, তাহলে দেখো আমি কিন্তু রক্তকণিকার পরিমাণটা কম দিয়েছি, রক্তরসের পরিমাণটা বেশি দিয়েছি। কেন, কারণ রক্তকণিকা কম পরিমাণে থাকে রক্তের মধ্যে। রক্তকণিকা থাকে হচ্ছে 45%, রক্তরস থাকে হচ্ছে আমাদের 55%। কতটুকু থাকে, রক্তরস থাকে হচ্ছে আমাদের 55%, আর রক্তকণিকা থাকে হচ্ছে আমাদের 45%। রক্তকণিকা কতটুকু থাকে, রক্তকণিকা থাকে হচ্ছে আমাদের 55%, রক্তকণিকা থাকে হচ্ছে আমাদের 45%, রক্তরস থাকে হচ্ছে আমাদের 55%। এই যে রক্তকণিকা আছে না, আমাদের বডিতে হচ্ছে 3 ধরনের রক্তকণিকা আছে। কয় ধরনের রক্তকণিকা আছে, 3 ধরনের রক্তকণিকা আছে। একটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এটার আরেকটা নাম আছে, সুন্দর নাম, সেটাকে আমরা বলে থাকি আরবিসি, রেড ব্লাড কর্পাসাল। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। কি কি আছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি বা এরিথ্রোসাইট। আরেকটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি বা লিউকোসাইট, লিউকোসাইট, লিউকোসাইট। আরেকটা রক্তকণিকার নাম কি, অনুচক্রিকা, অনুচক্রিকা, অনুচক্রিকা বা প্লেটিলেট, প্লেটিলেট। ডেঙ্গুতে কোনটা বেড়ে যায় না কমে যায়, কমে যায়, অনুচক্রিকার পরিমাণ কমে যায়। ডেঙ্গুতে হচ্ছে আমাদের প্লেটিলেট বা অনুচক্রিকার পরিমাণ হচ্ছে আমাদের কমে যায়। ডেঙ্গু জ্বরে হচ্ছে, ডেঙ্গু জ্বরে প্লেটিলেটে পিটি দিয়ে লেখা হয়, হ্যাঁ প্লিটি। ডেঙ্গু জ্বর হচ্ছে প্লেটিলেট পরিমাণ কি হয়, কমে যায়, কমে যায়, কমে যায়।
এখন আসো, এই যে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার অনুচক্রিকা আছে, রক্তের পরিমাণ কত বলছি? রক্তকণিকা হচ্ছে রক্তের মোট পরিমাণের 45%। কত পার্সেন্ট? 45%। এই যে আমাদের শ্বেত রক্তকণিকার অনুচক্রিকা আছে না, এই শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা মিলে আমাদের হচ্ছে কত পার্সেন্ট থাকে বলো, গ্যাস করো কত পার্সেন্ট? খুব কম পরিমাণে থাকে, মাত্র 1% হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে। বাকি 44%ই থাকে হচ্ছে আমাদের আরবিসি। এই আরবিসির মধ্যে একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের বর্ণ হচ্ছে লাল, এই কারণেই হচ্ছে আমাদের রক্তের বর্ণ লাল হয়ে থাকে। বুঝতে পেরেছো এখন রক্তের বর্ণ কেন লাল হয়ে থাকে? আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি যে আছে, সেই আরবিসির পরিমাণটাই হচ্ছে কত পার্সেন্ট? আরবিসির পরিমাণটাই হচ্ছে 44%। আরবিসি থেকে কত পার্সেন্ট? 44% থাকে হচ্ছে আরবিসি। তার মধ্যে একটা উপাদান থাকে হিমোগ্লোবিন, এর বর্ণ হচ্ছে লাল। বর্ণ কেমন? বর্ণ হচ্ছে লাল, এই কারণে হচ্ছে রক্তের রং লাল হয়ে থাকে, রক্ত লাল হয়ে থাকে। এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, রক্ত লাল হয়ে থাকে যে আপু আপনি শুধু রক্তকণিকা বলছেন, রক্তকণিকা বলছেন, রক্তকোষ কেন বলছেন না? কেন হচ্ছে রক্তকণিকা রক্তকণিকা বলা হয়, রক্তকোষ কেন বলা হয়ে থাকে না? রক্তকণিকা, আমাদের যে পরিণত রক্তকোষ আছে, সেই পরিণত রক্তকোষে হচ্ছে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। পরিণত রক্তকোষে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে না। পরিণত রক্তকোষ, রক্তকোষে নিউক্লিয়াস থাকে না। আমাদের কোষের মেইন জিনিস কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। তাছাড়া কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না, মানে কোনো অঙ্গাণুই থাকে না। শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে, আর কিছুই থাকে না। কোষের যে আর বিভিন্ন অর্গানালিজগুলো আছে, সেই অর্গানালিজগুলো কিছুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এই জন্য রক্তকণিকাকে কি বলা হয়ে থাকে না? রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না, শুধুমাত্র রক্তকণিকা বলা হয়ে থাকে। কুসংজ্ঞানুগুলো অনুপস্থিত থাকে। গুরুত্বপূর্ণ যে কুসংজ্ঞানু আছে, সেই কুসংজ্ঞানু হচ্ছে কি? অনুপস্থিত। কুসংজ্ঞানু হচ্ছে অনুপস্থিত, এই কারণে হচ্ছে আমরা রক্তকোষকে কখনোই কি বলি না? রক্তকণিকা বলি না। রক্তকোষ কখনোই বলি না, রক্তকণিকা বলি। বুঝতে পেরেছো কেন রক্তকণিকা বলা হয়, রক্তকোষ বলা হয় না? কারণ হচ্ছে মেইন কথা হচ্ছে নিউক্লিয়াস থাকে না। তাছাড়া তোমার মাইটোকন্ড্রিয়া সহ আরও যে সেল অর্গানালিজগুলো আছে, সেই অর্গানালিজগুলো থাকে না। এই জন্য শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র রাইবোজোম থাকে। এই জন্য আমরা এটাকে রক্তকোষ না বলে রক্তকণিকা বলে থাকি। কি বলি? রক্তকণিকা বলি। এখন আমরা রক্তকোষ, রক্তরস যে আছে, রক্তরস বা প্লাজমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যেগুলো মনে রাখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রক্ত রস বা প্লাজমা, প্লাজমা রক্তরস বা প্লাজমা কি বলছি? মোট রক্তের হচ্ছে কত পার্সেন্ট? মোট রক্তের হচ্ছে আমাদের 55%। মোট রক্তের হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 55%। এখন যদি তোমাকে বলে যে তুমি লিটারে ক্যালকুলেশন করো, কত লিটার, তাহলে কত হবে? 3 লিটার। আরেকটা বললো যে তোমার দেহের ওজনের কত পার্সেন্ট? তোমার রক্তে, মোট রক্তের তো 55%, তাহলে তোমার দেহের ওজনের কত পার্সেন্ট? তাহলে আমার দেহের ওজনের হচ্ছে 5%। দেহের ওজনের 5%। বুঝতে পেরেছ? দেহের ওজনের হচ্ছে আমাদের 5%। রক্তরস বা প্লাজমা, এখানে কিন্তু তিনটা ইনফো। একটা হচ্ছে মোট রক্তের 55%, যদি তোমাকে লিটারে বলা হয় সেক্ষেত্রে 3 লিটার। আর যদি বলা হয়ে থাকে তোমার দেহের ওজনের কত পার্সেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমার দেহের ওজনের 5%। কত পার্সেন্ট? দেহের ওজনের 5%। এটার বর্ণ কেমন বলেছি? এটার বর্ণ কিন্তু আগেই বলেছি, হালকা হলুদ বর্ণে। কেমন? হালকা হলুদ বর্ণের। কেন হয়ে থাকে এমন কালার? এখানে কিছু রঞ্জক থাকে। কি কি রঞ্জক থাকে? বিলিরুবিন। বিলিরুবিন কিন্তু হলুদ বর্ণে। বিলিরুবিন, ক্যারোটিন, ক্যারোটিন হচ্ছে কমলা, ক্যারোটিন। আর থাকে হচ্ছে আমাদের জ্যান্থোফিল, জ্যান্থোফিল হলুদ, জ্যান্থোফিল।
ফিল, এই তিনটা হচ্ছে রঞ্জক থাকে। এই কারণে হচ্ছে এটা কি থাকে, এটা হচ্ছে হালকা হলুদ বর্ণের হয়ে থাকে, হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় আমরা কিন্তু সেন্ট্রিফিউজ করার পর রক্তে কিন্তু দুইটা লেয়ার আসলো, রক্তরস আর রক্তকণিকা। তো স্বাভাবিক অবস্থায় কি থাকে, স্বাভাবিক অবস্থায় হচ্ছে, স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো কিন্তু রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, আমরা বুঝতে পারি না এটা কিসের মতো, এটা হচ্ছে দুধের মতো। রক্তকণিকা রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। এটা কিসের এক্সাম্পলের মতো, দুধের এক্সাম্পলের মতো। দুধের মধ্যে কি থাকে, দুধের মধ্যে হচ্ছে আমাদের চর্বি দানাগুলা পানিতে কিন্তু দ্রবীভূত থাকে, আমরা বুঝতে পারি না, কিন্তু যখন ছানা বাঁধে বা হচ্ছে চর্বি দানাগুলো আলাদা হয়ে যায় তখন আমরা বুঝতে পারি নিচে পানি আছে। এটার মতো রক্তকণিকাগুলো স্বাভাবিক অবস্থায় রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। এখন রক্তরস বা প্লাজমাকে আমরা ভাগ করতে পারি, রক্তরস বা প্লাজমাকে হচ্ছে আমরা কিছু ভাগ করতে পারি। আর একটা পেজে কি ভাগ করি, দেখো, রক্ত রস বা প্লাজমা, এটা হচ্ছে আমাদের কি, রক্তরস বা প্লাজমার উপাদান, রক্তরস বা প্লাজমার উপাদান। এই যে রক্তরস বা প্লাজমাতে মেনলি কি, এটা হচ্ছে পানি, তাহলে এখানে কিসের পরিমাণ বেশি থাকবে, অবশ্যই পানির পরিমাণ বেশি থাকবে। কিসের পরিমাণ বেশি থাকবে, পানির পরিমাণ হচ্ছে আমাদের বেশি থাকবে। রক্তরস বা প্লাজমাতে হচ্ছে পানির পরিমাণ বেশি থাকবে, কত থাকবে, 90 থেকে হচ্ছে আমাদের 92%। আর যদি তুমি পার্সেন্টেজ একটাতে বলো সেক্ষেত্রে হচ্ছে 92%। আর কি থাকে, পানি আর হচ্ছে কঠিন পদার্থ, পানি আর হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ কত পার্সেন্ট, কঠিন পদার্থ হচ্ছে আমাদের 8 to 10%, 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ থাকে। এই যে কঠিন পদার্থ আছে সেটাকে আবার আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করে থাকি। কি ভাগ, একটা হচ্ছে জৈব জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। পৃথিবীতে কিসের সংখ্যা বেশি, জৈব যৌগের সংখ্যা বেশি, তাহলে জৈব পদার্থের সংখ্যা বেশি হবে। জৈব হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 7 থেকে 9%, 7 থেকে 9%। আর অজৈব কত পার্সেন্ট, অজৈব হচ্ছে 0.9%, অজৈব হচ্ছে 0.9%। এই অজৈবের মধ্যে কি কি পড়ে, অজৈবের মধ্যে বিভিন্ন ধরনের আয়ন পড়ে, যেমন হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম আয়ন, ফসফরাস আয়ন, ফসফেট আয়ন, তারপর হচ্ছে কপার, আয়োডিন, এগুলা বিভিন্ন ধরনের আয়ন হচ্ছে তোমার অজৈব পদার্থের মধ্যে পড়ে। এই যে জৈব পদার্থ আছে সেটাকে আবার আমরা ভাগ করতে পারি, জৈব পদার্থকে আবার ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি, জৈব পদার্থকে আবার আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি, এই যে জৈব পদার্থ আছে সেই জৈব পদার্থকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এগুলো কি ধরনের পদার্থ, এগুলো কিন্তু অপ্রোটিন, অপ্রোটিন, এগুলো প্রোটিন নয়, অপ্রোটিন। আরেকটা হচ্ছে আমাদের অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থের মধ্যে কি কি আসতে পারে, অন্যান্য পদার্থের মধ্যে তোমার আসতে পারে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, তোমার কোলেস্টেরল, এনজাইম, হরমোন, বিভিন্ন ধরনের রঞ্জক, এইগুলো হচ্ছে আমাদের অন্যান্য পদার্থের মধ্যে আসে। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি কি হতে পারে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হচ্ছে তোমার, এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মুখস্থ। ইউরিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, টি
নিন। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কথা কি, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের এটা কি লিখলাম, ক্রিয়েটিনিন। কি লিখলাম, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন ইন কিন্তু আছে, ক্রিয়েটিনিন হবে না, কি হবে না, হচ্ছে আমাদের ক্রিয়েটিন। ক্রিয়েটিন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। ক্রিয়েটিন না, কেটে দিলাম, ক্রিয়েটিন না কিন্তু। ক্রিয়েটিনিন হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, আর ক্রিয়েটিন যেটা আছে সেই ক্রিয়েটিন হচ্ছে আমাদের একটা প্রোটিন। ক্রিয়েটিন কি, ক্রিয়েটিন হচ্ছে আমাদের একটা প্রোটিন, আর ক্রিয়েটিন হচ্ছে তোমার নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তাহলে এখানে কি কি আসলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, আর কি আছে, আর আছে হচ্ছে তোমার জ্যান্তিন আর অ্যামোনিয়া। আর কি আছে, আর আছে হচ্ছে তোমার জ্যান্তিন, জ্যান্তিন, এখানে এদিকে লিখি, ক্রিয়েটিনিন, জ্যান্তিন, জ্যান্তিন, আর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, এটা একটু খেয়াল করো, এটা কিন্তু অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে কি, অ্যামোনিয়া হচ্ছে NH2, সরি NH3, অ্যামোনিয়া হচ্ছে NH3, আর অ্যামোনিয়াম কিন্তু NH4। NH4 অ্যামোনিয়াম না কিন্তু, অ্যামোনিয়াম কিন্তু না, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া। এটা কি, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া, এটা কিন্তু অ্যামোনিয়াম না। NH3 এটা, এটা কিন্তু অ্যামোনিয়াম না, NH4 না, NH4 না। এগুলো একটু খেয়াল করতে হবে, ক্রিয়েশন কিন্তু এখানেই পেঁচায় দিবে, যে খেয়াল করবে তার ভাগ্য ভালো। জ্যান্তিন আর হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন। দেখো জ্যান্তিন আর হচ্ছে কি অ্যামোনিয়া, তাহলে আমাদের হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কি ধরনের পদার্থ, এগুলো কিন্তু আমাদের অপ্রোটিন জাতীয় পদার্থ। কি ধরনের পদার্থ, অপ্রোটিন জাতীয় পদার্থ। কি ধরনের পদার্থ, অপ্রোটিন জাতীয় পদার্থ। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি কি বলছি, ক্রিয়েটিনিন না, ক্রিয়েটিনিন না, ক্রিয়েটিনিন না কিন্তু, কিটা, ক্রিয়েটিন। ক্রিয়েটিন কিন্তু হবে না, ক্রিয়েটিনিন জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্রিয়েটিন, ক্রিয়েটিন, ক্রিয়েটিন আর ক্রিয়েটিনিন। দেখো ক্রিয়েটিনিন হচ্ছে তোমার বর্জ্য পদার্থ, আর ক্রিয়েটিনটা হচ্ছে প্রোটিন। ক্রিয়েটিনিন বর্জ্য পদার্থ, ক্রিয়েটিন হচ্ছে আমাদের প্রোটিন। ক্রিয়েটিন হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ, ক্রিয়েটিনিন হচ্ছে আমাদের প্রোটিন। ঠিক আছে, ক্রিয়েটিনিন, টিনিন, ক্রিয়েটিনিন। তাহলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি কি আছে আমাদের, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্তিন, অ্যামোনিয়া। অ্যামোনিয়াম কিন্তু হবে না, আবারও বলছি অ্যামোনিয়াম কিন্তু হবে না। অ্যামোনিয়াম যদি দাও এক্সামে কিন্তু আমি দিব, কালকের এক্সামে হচ্ছে দিব অ্যামোনিয়াম নাকি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে তোমার বর্জ্য পদার্থ, আর অ্যামোনিয়াম প্লাস আর একটা আয়ন, এটা হবে না। এখন আসো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কিন্তু হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাজমা প্রোটিন হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিন, অল অ্যাবাউট প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন সম্পর্কে আমরা কিছু জানি। প্লাজমা প্রোটিন, আমাদের বডিতে 4টা ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন আছে। আমরা একটা নেমোনিক ইউজ করব, সেটা হচ্ছে ফারিয়া। ফারিয়া প্রথম গুলশানে এলো, গুলশানে এলো। ফারিয়া প্রথম গুলশানে এলো, এটা হচ্ছে আমরা একটা নেমোনিক ইউজ করতেছি কিসের জন্য, প্লাজমা প্রোটিন মনে রাখার জন্য। অনেকে জিপিএ 5 দিয়ে মনে রাখে, ওটা দিয়েও মনে রাখা যায়। দেখো ফারিয়া মানে কি, ফারিয়া মানে হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। আর প্রথম দিয়ে কি, প্রথমবিন, প্রথমবিন। আর গুলশান দিয়ে মানে কি, গ্লোবিউলিন, গ্লোবিউলিন। আর এলো দিয়ে মানে কি, এলো দিয়ে হচ্ছে তোমার অ্যালবুমিন। এলো দিয়ে কি, এলো দিয়ে হচ্ছে আমাদের অ্যালবুমিন। ঠিক আছে, এই নেমোনিকটা হচ্ছে মনে রাখতে হবে, অ্যালবুমিন, অ্যালবুমিন। তাহলে ফারিয়া প্রথম গুলশানে এলো, ফারিয়া দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথম দিয়ে প্রথমবিন, গুলশান দিয়ে গ্লোবিউলিন, এলো দিয়ে হচ্ছে আমাদের অ্যালবুমিন। এখন দেখো এই যে আমাদের অ্যালবুমিনটা আছে না, প্লাজমা প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে এই অ্যালবুমিন, সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্লাজমা প্রোটিনের মধ্যে। সবচেয়ে বেশি পরিমাণে কে থাকে, সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে আমাদের অ্যালবুমিন, সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্লাজমা প্রোটিনের মধ্যে। অ্যালবুমিনটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই যে আমরা ফাইব্রিনোজেনের প্রথমবিন দেখতে পাচ্ছি না, ফাইব্রিনোজেনের প্রথমবিন, এগুলো কি চেনা চেনা লাগে, এগুলো কিন্তু পরিচিত জিনিস। ক্লটিং ফ্যাক্টর,
ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের বডিতে রক্ত জমাট বাঁধতে যে সকল ফ্যাক্টর কাজ করে থাকে তাদেরকে আমরা একত্রে ক্লটিং ফ্যাক্টর বলে থাকি। আমাদের বডিতে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 14টা, তার মধ্যে আমাদের বডিতে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। এগুলো হচ্ছে সিরিয়ালি মনে রাখতে হবে। এই যে 5-ডিনোজেনের প্রথম মিন দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর 5-ডিনোজেন। 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রথম মিন। এরা কি? এরা হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টরগুলোর কাজ কি? রক্ত তঞ্চনে সাহায্য করা। রক্ত তঞ্চনে, তঞ্চন মানে কি? জমাট বাঁধা। তঞ্চন মানে কি? তঞ্চন মানে হচ্ছে জমাট বাঁধা। রক্ত তঞ্চনে সাহায্য করে। সাহায্য করে। আর কি বাকি রইল? গ্লোবিউলিন বাকি রয়েছে। কে বাকি রইল? গ্লোবিউলিন। এখন এই যে প্লাজমা প্রোটিনগুলো আছে না, সবগুলা প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হয় বলো তো? সবগুলা প্লাজমা প্রোটিন, সব ধরনের প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হবে? রক্তরসে তৈরি হবে নাকি অন্য কোথাও তৈরি হবে? যকৃতে তৈরি হয়। কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। সব ধরনের প্লাজমা প্রোটিন যকৃতে তৈরি হয়। একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কে? ব্যতিক্রমটাই তোমার এক্সামে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যতিক্রমটা কিন্তু তোমার এক্সামে আসছে। গামা গ্লোবিউলিন। এখন তুমি বলবো আপু গ্লোবিউলিন, আপনি তো শুধু গ্লোবিউলিন বলছেন, এখন আবার বলেন গামা গ্লোবিউলিন। ব্যাপার কি? ব্যাপার আছে। দেখো, এই যে গ্লোবিউলিন আছে না, আমাদের বডিতে হচ্ছে 3 ধরনের গ্লোবিউলিন আছে। কি কি গ্লোবিউলিন আছে? আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, আর একটা হচ্ছে আমাদের গামা গ্লোবিউলিন। আলফা, বিটা আর হচ্ছে আমাদের গামা। আমাদের বডিতে হচ্ছে 3 ধরনের গ্লোবিউলিন থাকে। কয় ধরনের গ্লোবিউলিন থাকে আমাদের বডিতে? আমাদের বডিতে হচ্ছে 3 ধরনের গ্লোবিউলিন থাকে, আলফা, বিটা আর হচ্ছে গামা গ্লোবিউলিন। আমাদের সব ধরনের প্লাজমা প্রোটিন কিন্তু কোথায় তৈরি হয়? সব ধরনের প্লাজমা প্রোটিন যকৃতে তৈরি হয়, কিন্তু গামা গ্লোবিউলিন যকৃতে তৈরি হয় না। তাহলে গামা গ্লোবিউলিন কোথায় তৈরি হইল? গামা গ্লোবিউলিন আমাদের রক্ত রসেই তৈরি হয়ে থাকে। রক্ত, যেহেতু এটা প্লাজমা প্রোটিন হিসেবে সে রক্ত রসেই তৈরি হয়ে থাকে, প্লাজমাতেই তৈরি হয়ে থাকে, রক্ত রসেই তৈরি হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গামা গ্লোবিউলিন কোথায় তৈরি হয়? গামা গ্লোবিউলিন কিন্তু রক্ত রসেই তৈরি হয়। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। গামা গ্লোবিউলিন কি করে? অ্যান্টিবডি তৈরি করে। গামা গ্লোবিউলিন হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করে। গামা গ্লোবিউলিন কি করে? অ্যান্টিবডি তৈরি করে। এখন আসো আরেকটা কিছু ইম্পর্টেন্ট কথা বলি বিটা গ্লোবিউলিন সম্পর্কে। বিটা গ্লোবিউলিন কি? এই যে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, গ্লোবিউলিন এতক্ষণ যা পড়া আছে বুঝতে পারছো তো? এই যে ফারিয়া প্রথম গুলশানে এলো, এরা কি বলতো? এরা বলছে কি? এরা হচ্ছে প্লাজমা প্রোটিন। তো 5-ডিনোজেন প্রথম মিন কি? এরাও কিন্তু প্লাজমা প্রোটিন, তবে এদের আরেকটা বৈশিষ্ট্য আছে, এরা ক্লটিং ফ্যাক্টর। একই সাথে তারা প্লাজমা প্রোটিন, একই সাথে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। বাকি গুলশানে এলো মানে গ্লোবিউলিন আর অ্যালবুমিন, তারা কি ক্লটিং ফ্যাক্টর? না, তারা কিন্তু ক্লটিং ফ্যাক্টর না, তারা কিন্তু প্লাজমা প্রোটিন। এগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে, এগুলো কিন্তু বুঝার জিনিস। যে 5-ডিনোজেন প্রোটোমিন একই সাথে প্লাজমা প্রোটিন, একই সাথে ক্লটিং ফ্যাক্টর, বাট গ্লোবিউলিন অ্যালবুমিন এরা কি ক্লটিং ফ্যাক্টর? এরা কিন্তু ক্লটিং ফ্যাক্টর না, এরা কিন্তু প্লাজমা প্রোটিন। এই যে বিটা গ্লোবিউলিন আছে না, আমাদের যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, ক্লটিং ফ্যাক্টর, আমাদের যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে না, 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। এই 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর ছাড়া, সিএফ দিয়ে লিখি আমি, ক্লটিং ফ্যাক্টর ছাড়া বাকি যে আরো 14টা ক্লটিং ফ্যাক্টর আছে, বা আমাদের বডিতে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, বাকি সব ক্লটিং ফ্যাক্টর হচ্ছে বিটা গ্লোবিউলিন। বুঝতে পেরেছো? বাকি সবগুলা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের বিটা গ্লোবিউলিন নামক প্লাজমা প্রোটিন। বুঝতে পেরেছো? বিটা গ্লোবিউলিন কি? একটা প্লাজমা প্রোটিন। তো বাকি সবগুলো ক্লটিং ফ্যাক্টরগুলো কোন প্লাজমা প্রোটিনের অন্তর্ভুক্ত? বিটা গ্লোবিউলিন নামক ক্লটিং ফ্যাক্টরের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই খান পর্যন্ত কোনো সমস্যা আছে?
এই যে রক্তরসের এত এত উপাদান পড়লাম, প্লাজমা প্রোটিনের পরিমাণটা কি পড়ি না কিন্তু। প্লাজমা প্রোটিন কতটুকু থাকে বলো তো? আমাদের বডিতে কিন্তু প্লাজমা প্রোটিন কতটুকু থাকে? 7.5% থাকে। কত পার্সেন্ট থাকে? 7.5% থাকে। প্লাজমা প্রোটিন কতটুকু থাকে? 7.5% থাকে। এই যে প্লাজমা প্রোটিনের এত উপাদান, রক্তরসের যে উপাদানগুলো, আমরা পানি, কঠিন পদার্থ, তার থেকে আরও জৈব পদার্থ, অজৈব পদার্থ, এত কিছু হয়ে হয়ে আসলো। এই যে এত উপাদান, সব কোষে কিন্তু একরকম থাকে না। আমাদের যে বডিতে যে কোষ আছে, টিস্যু আছে, সব টিস্যুতে কিন্তু রক্তরসের উপাদান সেম থাকে না। রক্তরসের উপাদানে কি হয়? তারতম্য ঘটে। রক্তরসের উপাদানের তারতম্য ঘটে সব টিস্যুতে। দেহের সব টিস্যু, টিস্যু মানে কিন্তু কলা, তোমরা কিন্তু বাংলা ইংলিশ মনে রাখবা, ঠিক আছে? টিস্যু মানে কিন্তু কলা। দেহের সব টিস্যুতে কি না, দেহের সব টিস্যুতে হচ্ছে তোমার রক্তরসের পরিমাণ কিন্তু কি থাকে না, দেহের সব টিস্যুতে হচ্ছে আমাদের রক্তরসের উপাদানের সেম থাকে না, তারতম্য ঘটে। দেহের সব টিস্যু বা কলাতে কি হয়? রক্তরসের উপাদানের তারতম্য ঘটে। রক্ত রসের উপাদানের তারতম্য ঘটে। রক্তরসের উপাদানের কি হয়? রক্তরসের উপাদানের হচ্ছে আমার তারতম্য ঘটে। একটু ওয়েট করো। বুঝতে পেরেছো? দেহের সব টিস্যু বা কলাতে হচ্ছে রক্তরসের উপাদানের তারতম্য ঘটে, সেম থাকে না, তারতম্য ঘটে। তারতম্য ঘটে, সেম থাকে না, তারতম্য ঘটে, সেম থাকে না। এই যে রক্তরসের উপাদান যে তারতম্য ঘটতেছে, সেটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করতে হবে না? তো রক্তরসের উপাদানকে কে নিয়ন্ত্রণ করে? রক্তরসের উপাদান কে নিয়ন্ত্রণ করে? রক্তরসের উপাদান রক্তরসের উপাদানের যে তারতম্য করে, সেটা কে নিয়ন্ত্রণ করে? উপাদানের তারতম্য তারতম্য কে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার বৃক্ক আর হচ্ছে কি, যকৃৎ। নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার কিডনি আর হচ্ছে লিভার। কিডনি আর লিভার মানে কি? বৃক্ক আর হচ্ছে যকৃৎ। রক্তরসের উপাদানের তারতম্য কে নিয়ন্ত্রণ করে? বৃক্ক আর যকৃৎ হচ্ছে আমাদের রক্তরসের উপাদানের তারতম্য নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে? রক্তরসের উপাদানের তারতম্য কে নিয়ন্ত্রণ করে থাকে? রক্তরসের উপাদানের তারতম্য নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে বৃক্ক এবং যকৃৎ। একটা ফ্লুইড আছে, সেটাকে বলা হয়ে থাকে এসবিএফ। কি বলা হয়ে থাকে? এসবিএফ বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? এসবিএফ, সিমুলেটেড বডি ফ্লুইড। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের দ্রবণ, সেটার নাম কি? সিমুলেটেড। এগুলো কিন্তু এক্সট্রা ইনফো, এগুলো কিন্তু তোমার আজমল স্যারের বইয়ে নাই। এগুলো কিন্তু হচ্ছে মাজেদা ম্যাডামের, স্যারের, আলিম স্যারের বই থেকে হচ্ছে কালেক্ট করা। তো এগুলো হচ্ছে তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো। বলেছিলাম না যে কিভাবে হচ্ছে একাডেমিক লাইফে অ্যাডমিশনকে হচ্ছে মানে হচ্ছে এইচএসসির শুরু থেকে কিভাবে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা ক্লাসে দেখাবো। এইভাবে হচ্ছে তোমাকে যে আমি তোমাকে কিন্তু হচ্ছে একাডেমিক পড়াচ্ছি, সেই সাথে কোথায় কোনটা হচ্ছে অ্যাডমিশনে আসবে সেগুলো কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি অলরেডি। তো এই যে আমাদের ফুল বায়োলজি একাডেমিক এন্ড অ্যাডমিশন কোর্স আছে, সেই কোর্সে কিন্তু এইভাবেই পড়ানো হবে। এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস তোমাদেরকে ফ্রি করে দেওয়া হচ্ছে। পেইড ব্যাচের প্রথম যে ক্লাসগুলো হবে, রক্ত সংবহনের যে ক্লাসগুলো আছে, সেই সবগুলো ক্লাসে কিন্তু তোমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো দেখো আমাদের হচ্ছে ক্লাসে কেমনভাবে আমরা পড়াই, কিভাবে হচ্ছে আমরা একই সাথে একাডেমিক পড়াশোনা চলাকালীন কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকি। এখন কিন্তু কম্পিটিশন দিন দিন বেশি থেকে বেশিতর হচ্ছে। যে এবার কত ছিল মেডিকেলের কাটমার্ক কিন্তু এবার ছিল 74.25%। 74 পেয়ে হচ্ছে মেডিকেলে চান্স পায়নি, এমন আছে। সে হয়তো ওয়েটিং থেকে চলে যাবে কিন্তু চান্স পায়নি।
তো খুব সাবধান যারা হচ্ছে একাডেমিক লাইফ থেকে তো এইচএসসি শুরু থেকেই হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, তারাই কিন্তু হচ্ছে অ্যাডমিশন টাইমে এগিয়ে যাবে, অ্যাডমিশনে কোথাও না কোথাও চান্স পাবে। আর যারা হচ্ছে ভাববে যে গায়ে হাওয়া লাগাবে 3 মাস পরেই আমি হচ্ছে কূপ দিব অ্যাডমিশনে, সেক্ষেত্রে কিন্তু এই দিন আর নাই, এই দিন চলে গেছে, এই দিন বাসি হয়ে গেছে। যারা হচ্ছে আমাদের বায়োলজি ফুল একাডেমিক এন অ্যাডমিশন কোর্সে এনরোল করতে চাও তারা হচ্ছে ইনবক্স করো, বিস্তারিত তোমাকে দেওয়া হবে। আর বিস্তারিত আমাদের গ্রুপেও দেওয়া আছে, আর তুমি যদি ডিটেলস জানতে চাও সেক্ষেত্রে তুমি ইনবক্স করো। দেখো সিমুলেটেড বডি ফ্লুইড, বডি ফ্লুইড এটা কি? এটা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের দ্রবণ, বিশেষ ধরনের দ্রবণ। এটা কি বলা হয়ে থাকে? এসবিএফ, এসবিএফ সিমুলেটেড বডি ফ্লুইড। এই বিশেষ ধরনের দ্রবণের যে আয়নিক উপাদান আছে না, আয়নিক উপাদান, এই বিশেষ ধরনের দ্রবণের যে আয়নিক উপাদান আছে সেই আয়নিক উপাদান, আয়নিক উপাদান, আয়নিক উপাদান, উপাদান অনেকটা হচ্ছে কার মতো? রক্তরসের মতো, রক্তরসের মতো, রক্তরসের মতো, রক্তরসের মতো। সিমুলেটেড বডি ফ্লুইড এক ধরনের হচ্ছে আমাদের বিশেষ ধরনের দ্রবণ। এই বিশেষ ধরনের দ্রবণের যে আয়নিক উপাদান আছে সেটা কিসের মতো? সেটা হচ্ছে আমাদের রক্তরসের মতো। সেটা কিসের মতো? সেটা হচ্ছে আমাদের রক্তরসের মতো। কিসের মতো? রক্তরসের মতো, রক্তরসের মতো, রক্তরসের মতো। বুঝতে পেরেছো এতক্ষণ পর্যন্ত যা যা পড়িয়েছি? না বুঝতে পারলে কমেন্ট করো। তারপর দেখো হচ্ছে আমাদের রক্তরসের কাজ, রক্তরসের কাজ, রক্তরসের কাজ। রক্তরসের পরিমাণে, রক্তরসের উপাদানের মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? পানি থাকে। যেহেতু এখানে পানির পরিমাণ বেশি, তাহলে কি এটা তরল, তাহলে সেটা কি করবে? তোমার বডি তারল্যতা রক্ষা করবে। রক্তরস কি করে? তোমার হচ্ছে আমি যে অক্সিজেন নিচ্ছি, আমার বডিতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা পরিবহন করে থাকে, তাহলে সে পরিবহন করতেছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, রক্তরস কি পরিমাণ করে? রক্তরস কিন্তু অক্সিজেনও পরিবহন করে, কার্বন শ্বসন গ্যাস, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটোটাই পরিবহন করে। কিন্তু রক্তরস কি করে? বেশি পরিমাণে হচ্ছে বেশি, সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। সবচেয়ে বেশি কি করে? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। রক্তরস সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। কিভাবে পরিবহন করে? সোডিয়াম বাইকার্বনেট রূপে। সোডিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে সে কি পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইডকে সে পরিবহন করে। এই যে সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরস হচ্ছে পরিবহন করলো, কত পার্সেন্ট পরিবহন করে? টোটাল কার্বন ডাইঅক্সাইডের 70%ই হচ্ছে সে সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবহন করে। এই যে রক্তরস কি করলো? কার্বন ডাইঅক্সাইডকে থেকে হচ্ছে একটা যৌগ তৈরি করলো, সোডিয়াম বাইকার্বনেট। এই যে প্রক্রিয়া, সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরসে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে না একটা সুন্দর নাম আছে, সেটা কি? ক্লোরাইড শিফট মেকানিজম। কি নাম এটার? ক্লোরাইড শিফট মেকানিজম। কি নাম এটা? ক্লোরাইড শিফট মেকানিজম। এটার আরেকটা নাম আছে, সেই নাম হচ্ছে আমাদের হ্যামবার্গার ফিনোমিনন। কি নাম আমাদের? হ্যামবার্গার। বিজ্ঞানী হ্যামবার্গার আবিষ্কার করেছেন ওনার নাম অনুসারে ফিনোমিনন, হ্যামবার্গার ফিনোমিনন বলা হয়ে থাকে। ঠিক আছে, ক্লোরাইড শিফট মেকানিজম বা হ্যামবার্গার ফিনোমিনন বলা হয়ে থাকে। কি জিনিসটা কি? সেটা হচ্ছে রক্তরস কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট রূপে পরিবহন করে। এই প্রক্রিয়াটা কি বলা হয়ে থাকে? ক্লোরাইড শিফট মেকানিজম বা হ্যামবার্গার ফিনোমিনন। কি বলা হয়ে থাকে? হ্যামবার্গার ফিনোমিনন বলা হয়ে থাকে। রক্তরস আরো কি কি কাজ করে থাকে? রক্তরস হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ, রেচন পদার্থ বৃক্কি নিয়ে যায়। রক্তরস কি করে? আমাদের যে খাদ্য সারগুলো আছে সেগুলো হচ্ছে কোষে পরিবহন করে থাকে। রক্তরস আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। কি করে? অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য রক্ষা করে থাকে। এই যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, এইটা নিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে দুইটা জিনিস অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে থাকে। একটা হচ্ছে রক্তরস, আর একটা হচ্ছে আরবিসি, আরবিসি বা হিমোগ্লোবিন। ঠিক আছে, আরবিসি বা হিমোগ্লোবিন। এই যে রক্তরস কিভাবে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে? সেটা হচ্ছে বাইকার্বনেট বাফারের মাধ্যমে, বাইকার্বনেট বাফারের মাধ্যমে।
এখন বাফার কি জিনিস, সেটা ডিটেইলস জানবো হচ্ছে কেমিস্ট্রিতে। শর্টকাটে বললে বাফার হচ্ছে একটা সলিউশন বা দ্রবণ, যেই দ্রবণটা কি করে তোমার হচ্ছে রক্তে সব জায়গায় বাফারটা কি করবে, পিএইচ এর মানের পরিবর্তন হতে দিবে না। পিএইচ এর মান যদি তুমি অল্প অ্যাসিড পরিমাণ মিশাও, সেক্ষেত্রে কি করবে, সে হচ্ছে পিএইচ কমে যেতে দিবে না, নিউট্রালে আবার যে জায়গায় নিয়ে আসবে। যদি ক্ষার মিশাও তাহলে পিএইচকে বাড়তে দিবে না, সেটা হচ্ছে অল্প পরিমাণে। তো বাইকার্বনেট বাফারের মাধ্যমে হচ্ছে রক্তরস কি করে থাকে, বাইকার্বনেট বাফারের মাধ্যমে রক্তরস হচ্ছে আমাদের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে থাকে, আর আরবিসি কি করে থাকে, আরবিসি হচ্ছে হিমোগ্লোবিন বাফারের মাধ্যমে হচ্ছে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে থাকে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপু, আমার যদি এক্সামে দুইটা অপশনই থাকে, রক্তরসও থাকলো আবার হচ্ছে আরবিসি বা হিমোগ্লোবিনও থাকলে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হচ্ছে তুমি আনসার করবে হচ্ছে বাইকার্বনেট বাফার। এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে মেইনলি এইটাই কাজ করে থাকে। রক্তরসই মেইনলি আমাদের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে থাকে বাইকার্বনেট বাফারের মাধ্যমে। আরবিসি বা হিমোগ্লোবিন অল্প পরিমাণে করে থাকে, কি করে থাকে, আরবিসি বা হিমোগ্লোবিন অল্প পরিমাণে করে থাকে, ঠিক আছে, অল্প পরিমাণে করে থাকে। আমরা হচ্ছে এখন আমাদের পড়া মোটামুটি শেষের দিকেই চলে আসছে। আমরা হোমিওস্টেসিস আর হচ্ছে হিমোস্টেসিস এই জিনিসটা সম্পর্কে জানবো, সেটা আমরা বই গিয়ে জানবো, ঠিক আছে। আজকে আমরা কি কি পড়লাম চলো একটু রিকিপ করি। আজকে কিন্তু আমরা রক্ত সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছি, ঠিক আছে, রক্ত সংবহন চ্যাপ্টারের প্রাথমিক ধারণা নিয়েছি। কি রক্ত কি জিনিস, রক্ত সংবহন সম্পর্কে কে ধারণা দেন, রক্তের কি বৈশিষ্ট্য আছে, তারপর হচ্ছে আমরা পড়েছি রক্তকে হচ্ছে আমরা কিভাবে রক্তরস আর রক্তকণিকা দুইটা আলাদা করি সেই সম্পর্কে আমরা জেনেছি। তারপর আমরা জেনেছি হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র সম্পর্কে জেনেছি, রক্তকণিকা সম্পর্কে একটু জেনেছি, আমরা রক্তরস সম্পর্কে ডিটেইলস জেনেছি, রক্তরসের যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছি। তার মধ্যে আমরা প্লাজমা প্রোটিনটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়েছি, প্লাজমা প্রোটিন সম্পর্কে একটু ডিটেইলসে জেনেছি, রক্তরসের কাজ সম্পর্কে আমরা জেনেছি, ঠিক আছে। রক্তরসের কাজের মধ্যে আমরা ইম্পর্টেন্ট দিয়েছি পরিবহনের মধ্যে, যে হচ্ছে অক্সিজেনও পরিবহন করে রক্তরস, কিন্তু কি করে অল্প পরিমাণ অক্সিজেনও পরিবহন করে, অল্প পরিমাণ কিন্তু অক্সিজেন পরিবহন করে, কিন্তু বেশি পরিমাণে কি করে, বেশি পরিমাণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, অল্প অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে, আর বেশি পরিমাণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এখন আসো আমরা বই দেখি। আমাদের কিন্তু আমাদের যে ফুল বায়ো পেইড বেচ আছে, ফুল বায়োলজি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোর্স, সেখানে কিন্তু আমরা কি করি, প্রথমে হচ্ছে নোট করে পড়াই, দেন হচ্ছে আমরা বই দেখায় দেই যে বইয়ের কোথায় কি আছে, বই থেকে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়ে থাকে, যাতে স্টুডেন্টরা হচ্ছে বই পড়তে ইন্টারেস্ট ফিল করে, যে বই পড়তে যাতে তাদের বোর না লাগে। যে আমি অনেক স্টুডেন্টেরই কমপ্লেইন থাকে যে আপু আমার বই পড়তে ভালো লাগে না, তো এই কমপ্লেইনটা যাতে না থাকে সেই জন্য হচ্ছে আমরা বই দাগায় পড়ায় দিই। এই হচ্ছে সেই পার্ট যে আমরা বই দাগানোর পোর্শনে চলে আসলাম, বুক শোয়িং ক্লাস যেটাকে আমরা বলে থাকি। আমরা বুক শোয়িং বই দেখিয়ে দেব যে আমরা আজকে এইটুকু পড়েছি, তারপরে কি দিব যে এইখান থেকে কি সিকিউ এমসিকিউ আসতে পারে সেটাও আমরা দেখিয়ে দিব, আজকের ক্লাসেও দেখিয়ে দিব। তারপর হচ্ছে পরের দিন এই টপিকের উপর হচ্ছে আমাদের এক্সাম নেওয়া হয়ে থাকে, আর হচ্ছে 24/7 তো মেন্টর সাপোর্ট থাকবেই। সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের একটা স্পেশাল একটা কোর্স হতে যাচ্ছে, বা ফুল বায়োলজি একাডেমিক অ্যাডমিশন কোর্স। যারা হচ্ছে এনরোল করনি তারা হচ্ছে দ্রুত এনরোল করে নাও। দেখো আমরা হচ্ছে রক্ত সঞ্চালনের যে চ্যাপ্টারটা, রক্ত সঞ্চালনের যে চ্যাপ্টারটা দেখো, এখান থেকে হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্তদেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের ডেফিনিশন, ঠিক আছে। রক্ত সংবহন তন্ত্র কাকে বলা হয়ে থাকে, আমাদের সিকিউ আছে, সিকিউর যে ক নাম্বার কোয়েশ্চেন আছে সেই ক নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে আমাদের এইটা আসতে পারে যে রক্ত সংবহন তন্ত্র কাকে বলা হয়। আমরা কিন্তু এটা বলেছি যে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 সালে হচ্ছে মানুষের প্রথম রক্ত সংবহন
সংবহন সম্পর্কে ধারণা দেন। এখন রক্ত কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা আমরা বলেছি। রক্ত হচ্ছে আমাদের মেসোরাম থেকে, ভ্রূণের যে মেসোরাম লেয়ার আছে সেই মেসোরাম থেকে হচ্ছে উৎপত্তি হয়েছে, মেসোরাম থেকে। এই যে এখানে দেখো রক্ত কাকে বলে সেটা দেওয়া আছে, এটা কিন্তু পড়তে হবে, রক্তের ডেফিনিশনটা পড়তে হবে। এখানে দেখো এখানে হচ্ছে 4 থেকে 6 লিটার, 4 থেকে 6 লিটার, এটা চেঞ্জ হয়েছে, আগের বইয়ে ছিল 5 থেকে 6 লিটার, এখন নতুন দিয়েছে 4 থেকে 6 লিটার। মোট ওজনের কত পার্সেন্ট? 7 থেকে 8%। যদি তোমাকে একটা নির্দিষ্ট ফিগার দেয় সেক্ষেত্রে দিবা হচ্ছে 8%, আর না হলে 7 থেকে 8%। রক্তের পিএইচ কত? রক্ত পিএইচ হচ্ছে 7.35 থেকে হচ্ছে আমাদের 7.45। এই যে আমাদের এই যে সামান্য, অল্প না, খুব অল্প, এই জন্য এটাকে আমরা বলি কি সামান্য ক্ষারীয় বা ঈষৎ ক্ষারীয় বলা হয়ে থাকে। আর যদি একটা মান আসে সেটা ক্ষেত্রে কি বলছি, সেটা ক্ষেত্রে বলবো হচ্ছে 7.4। তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু মনে রাখতে হবে, একক কিন্তু ভোলা যাবে না, গরমিল করা যাবে না। তাপমাত্রা ক্ষেত্রে কিন্তু আমরা 3টা একক ব্যবহার করে থাকি, সেলসিয়াস, কেলভিন আর হচ্ছে আমাদের ফারেনহাইট। তো এটা কিন্তু সেলসিয়াস এককে, এটা কি এককে? সেলসিয়াস এককে। রক্তের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্রেভিটি কি? পানির চেয়ে কিন্তু বেশি, কত বলছিলাম? 1.065। এটা কিসের কারণে নুনতা হয়ে থাকে? অজৈব লবণের উপস্থিতির কারণে। দেখো অজৈব লবণের উপস্থিতির কারণে কি হয়ে থাকে? রক্তের স্বাদ হচ্ছে আমাদের নুনতা হয়ে থাকে, সে কারণে অজৈব লবণের উপস্থিতির কারণে। এটা বলেছি কি লবণ? অজৈব লবণ, এটা খেয়াল রাখতে হবে, জৈব না। তারপর কি, রক্ত কিন্তু নির্দিষ্ট বাহিকার মাধ্যমে সঞ্চালিত হয়। তুমি কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণী, তোমার একটা নির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত বাহিত হয়, গহ্বরে রক্ত চলে যায় না। আর রক্তের সান্দ্রতা ভিসকোসিটি পানির তুলনায় 5 গুণ বেশি। লোহিত কণিকা প্লাজমা প্রোটিনের জন্য মূলত এটি হয়ে থাকে, কিসের জন্য হয়ে থাকে? আরবিসি আর হচ্ছে প্লাজমা প্রোটিনের জন্য। তারপরে কি আছে? তারপরে আছে রক্তের সাধারণ কার্যাবলী। এখান থেকে তেমন কিছুই পড়তে হবে না, জাস্ট হেডলাইনগুলো পড়বা। পুষ্টিদ্রব্য পরিবহন, শোষণ গ্যাস পরিবহন, বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি, বর্জ্য পদার্থ পরিবহন, পানি সাম্য নিয়ন্ত্রণ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, আয়নের সমতা রক্ষা, দেহের প্রতিরক্ষা। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে আমাদের দেহের প্রতিরক্ষাতে কাজ করে কি? মেইনলি আমাদের দেহের প্রতিরক্ষাতে শ্বেত রক্তকণিকা কাজ করে থাকে। শ্বেত রক্তকণিকা কি প্রক্রিয়ায়? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়, মানে হচ্ছে খেয়ে ফেলে, বক্ষণ করে ফেলে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সে হচ্ছে প্রতিরক্ষা করে থাকে। আর আমাদের হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? আমাদের রক্তক্ষরণ। এই যে আমাদের রক্ত জমাট বা রক্তক্ষরণ প্রতিরোধে সাহায্য করে কে? সেটা হচ্ছে অণুচক্রিকাকে সাহায্য করে, অণুচক্রিকা সাহায্য করে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে আমাদের দেহের যে প্রোটিন আছে না, সেই প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কে কাজ করে? প্লাজমা প্রোটিন হচ্ছে আমাদের দেহের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে থাকে, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে থাকে। এখানে একটা লাইন দেখো লেখা আছে হোমিওস্টেসিস। এইটাই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, যে হোমিওস্টেসিস কি আর হচ্ছে হিমোস্টেসিস কি। হোমিওস্টেসিস। আর একটা লাইন হচ্ছে, আরেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের হিমোস্টেসিস। হিমোস্টেসিস। হোম মানে কি? বাড়ি না? তোমার বডি তোমার জন্য হচ্ছে বাড়ি, দেহ, তোমার দেহ হচ্ছে বাড়ি। হোমিওস্টেসিস মানে হচ্ছে হোমিওস্টেসিস হচ্ছে আমাদের যে বডি আছে সেই বডির অভ্যন্তরীণ যে ভারসাম্য বা স্থিতিশীল অবস্থা, অভ্যন্তরীণ ভারসাম্য বা স্থিতিশীল অবস্থাকে আমরা বলে থাকি হচ্ছে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস আমরা কাকে বলি? হোমিওস্টেসিস বলা হয়ে থাকে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বা স্থিতিশীল অবস্থাকে। দেহের অভ্যন্তরীণ পরিবেশের, দেহের অভ্যন্তরীণ দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বা স্থিতিশীল অবস্থা, এটাকে বলা হয় থাকে কি? হোমিওস্টেসিস। আরেকটা ওয়ার্ড কি বললাম? হিমোস্টেসিসটা কি? হিম মানে কি? হিম মানেই হচ্ছে আমাদের রক্ত, কি? রক্ত। এটা হচ্ছে রক্তপাত মন্তর, যে কোনো প্রক্রিয়ায় রক্তপাত মন্তর ও
বন্ধের প্রক্রিয়া। হিমোস্টেসিসটা কি? হিমোস্টেসিসটা হচ্ছে রক্তপাত মন্তর আর হচ্ছে বন্ধের প্রক্রিয়া। যে কোনো প্রক্রিয়ায় রক্তপাত মন্তর বন্ধের প্রক্রিয়াকে বলা হয়ে থাকে হিমোস্টেসিস। হিম মানে হচ্ছে রক্ত, আর হোমিওস্টেসিস হচ্ছে তোমার বডির অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বা স্থিতিশীল অবস্থাকে আমরা বলে থাকি হোমিওস্টেসিস। এটা হচ্ছে আমাদের রক্ত নিয়ন্ত্রণ করে থাকে। তারপর দেখো হচ্ছে আমাদের কি রোগ নির্ণয়ে, এগুলা হচ্ছে একটু রিডিং দিবা, জাস্ট রিডিং দিলেই হবে। এখন দেখো হচ্ছে রক্তের উপাদান। রক্তের উপাদান কি? সেন্ট্রিফিউগাল যন্ত্র নিয়ে ঘোরালে দুইটা স্তর হবে, এগুলো বলেছি। উপরে থাকবে হচ্ছে হালকা হলুদ বর্ণের 55% রক্তরস বা প্লাজমা, নিচে থাকবে হচ্ছে 45% রক্তকণিকা। এগুলা কিন্তু নোটে বলা হয়েছে, যখন নোট করে ক্লাস পড়িয়েছি, ক্লাস করিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি এগুলা সব বলেছি। স্বাভাবিক অবস্থায় কি থাকবে? রক্তরস হচ্ছে কণিকাগুলা ভাসমান থাকবে। কেন লাল হয়ে থাকে? লোহিত রক্তকণিকার আধিক্যের কারণে। তোমরা আরেকটু ডিটেলসে বলো তো কিসের কারণে? হিমোগ্লোবিনের কারণে। তারপর হচ্ছে রক্তরস বা প্লাজমা সম্পর্কে ডিটেলসে পড়েছি। রক্তরস বা প্লাজমা হচ্ছে হালকা হলুদ বর্ণের তরল অংশ, পরিমাণ পানির পরিমাণ 90 থেকে 92%, কঠিন পদার্থের পরিমাণ, জৈব পদার্থ, অজৈব পদার্থের পরিমাণ পড়েছি আমরা। এগুলো কিন্তু পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অজৈব পদার্থের মধ্যে বলছি কি বেশি পরিমাণ থাকবে হচ্ছে আয়ন পরিমাণ 0.9%। এটা সব ধরনের আয়ন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, কপার। জৈব পদার্থের মধ্যে কি কি আছে? প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ, অন্যান্য পদার্থ। এই যে প্লাজমা প্রোটিন কত পার্সেন্ট বলছিস? 7.5%। প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথম্বিন আর হচ্ছে ফাইব্রিনোজেন। নাইট্রোজেন গঠিত ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। কি বলছি? অ্যামোনিয়াম প্লাস আয়ন না, অ্যামোনিয়াম না, অ্যামোনিয়া। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন না, ক্রিয়েটিনটা হচ্ছে আমাদের প্রোটিন। তারপর দেখো রক্তরসের কাজ পড়েছি, তারল্যতা রক্ষা করবে। তারপর হচ্ছে দ্রবীভূত পদার্থ সর্বত বহন করা। তারপর হচ্ছে পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে বিভিন্ন টিস্যু অঙ্গে বাহিত হয়। বর্জ্য পদার্থ বৃক্কে বা কিডনিতে নিয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত হয়। কি বাইকার্বনেট? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। কত পার্সেন্ট? 70%। 70% হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবহন হয়। অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। তারপরে দেখো এখানে যখন লোহিত কণিকায় আমাদের হচ্ছে মেইনলি অক্সিজেন যে আছে না, সেই অক্সিজেন মেইনলি হচ্ছে আমাদের যে আরবিসি আছে, তার যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন রূপে হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন রূপেই মেইনলি সে হচ্ছে পরিবহন হয়। কিন্তু তার আগে তাকে রক্তরসে তাকে হচ্ছে দ্রবীভূত হতে হয়। তার আগে কি হতে হয়? তার আগে হচ্ছে তাকে রক্তরসে দ্রবীভূত হতে হয়। রক্তরসে হচ্ছে তাকে দ্রবীভূত হতে হয়। তারপর দেখো রক্তরসে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। কিভাবে রক্ষা করে? সেটা হচ্ছে আমরা বলছি বাইকার্বনেট বাফারের মাধ্যমে। রক্ত জমাটবাদের উপাদান হচ্ছে বহন করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো বলা হয়েছে, এগুলো কিন্তু আমরা ক্লাসে বলেছি। ঠিক আছে, তার মানে আমাদের নোট করে ক্লাস করানো হলো, বুক সুইং ক্লাস হলো। নেক্সট কি রইল? কি কি এখান থেকে এমসিকিউ সিকিউ আসতে পারে, দেখো কি কি আসতে পারে। তো ওগুলো এমসিকিউ কোথায় গেল? আচ্ছা দেখো, এই যে আসছে।
দেখো রক্তদেহের মোট ওজনের কত শতাংশ, আমরা আজকে যা যা পড়েছি এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে এগুলো কিন্তু এখানে বলা আছে। রক্তদেহের মোট ওজনের কত শতাংশ, আনসার করো তো। কত শতাংশ বলা হয়েছে না, মোট অংশ কত শতাংশ, 8%। যদি পার্সেন্টেজে আসে তাহলে একটা থাকলে হচ্ছে 8% দিবা, আর যদি হচ্ছে আসে রেঞ্জে আসে সেক্ষেত্রে দিবা 7 থেকে 8%। পিএইচ কত, দেখো এখানে কোনটা আনসার হবে পিএইচ, এটা কিন্তু আনসার হবে খ 7.35 থেকে 7.45। একটা আসলে কি দিতা 7.4 দিতা। তাপমাত্রা কত, তাপমাত্রা কত ছিল 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক গুরুত্ব কত ছিল 1.065। রক্ত কেন লাল দেখা যায়, লোহিত রক্তকণিকার কারণে কিন্তু রক্ত লাল দেখা যায়। রক্তের স্বাদ নুনতা কেন হয়ে থাকে, আমি কিন্তু বলেছিলাম এই যে এইখানেই কিন্তু কনফিউশন, এই যে জৈব লবণ দেওয়া আছে অজৈব লবণ দেওয়া আছে, যারা খেয়াল করবে না তারা জৈব দাগাবে। এই যে অজৈব লবণের উপস্থিতির কারণে রক্তের স্বাদ হচ্ছে আমাদের নুনতা হয়ে থাকে, অজৈব লবণের উপস্থিতির কারণে রক্তের স্বাদ নুনতা হয়ে থাকে। সমস্যা কি হচ্ছে, আসছে দেখো। মহিলাদের রক্তের পরিমাণ কত, এটা কিন্তু বলেছি, এটা কিন্তু এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো। মহিলাদের রক্তের পরিমাণ কত আমাদের বডিতে, মহিলাদের রক্তের পরিমাণ কিন্তু আমাদের 4.5 থেকে 5.5 লিটার, 4.5 থেকে 5.5 লিটার। আর আমাদের মেইনলি বডিতে রক্ত কত, 4 থেকে 6 লিটার। রক্ত কত শতাংশ রক্তকণিকা বলো তো, 45% রক্তকণিকা। কত শতাংশ রক্ত, রক্তরস কত শতাংশ, রক্তরস কিন্তু আমাদের, রক্তরস বা প্লাজমা সেটা কিন্তু আমাদের 55%। রক্তরসে কতটুকু পানি থাকে বলো, 90 থেকে 92%। একটা আসলে কি দিতা 92%। অজৈব পদার্থ কোনটি বলো, রক্তরসে অজৈব পদার্থ কোনটি, অজৈব পদার্থ কি কি বলেছিলাম, শর্টকাট ছিল কিন্তু, শর্টকাট কি ছিল আয়ন। এই যে ফসফরাস সেটা হচ্ছে আমাদের কি, ফসফরাসটা হচ্ছে আমাদের একটা আয়ন। তো ফসফরাস একটা মৌল, ফসফরাস, ফসফরাস, ফসফরাস। রক্তরসে অজৈব পদার্থ কোনটা, সেটা হচ্ছে আমাদের ফসফরাস। দেখো রক্তরসে কঠিন পদার্থের পরিমাণ কত, কঠিন পদার্থ কত ছিল 8 থেকে 10%। পানি কত ছিল 90 থেকে 92%। জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ কত, প্লাজমা প্রোটিনের পরিমাণ কত 7% না 7.5%, 7.5%, 7.5% হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। প্লাজমার কত অংশ অজৈব উপাদান, অজৈব উপাদান কত ছিল 0.9% ছিল, 0.9%। ক নাম্বার। নিচের কোনটি রক্তে উপস্থিত নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, গ্লোবিউলিন, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, অ্যালবুমিন। কোনটা নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, ক্রিয়েটিনিন। কোনটি রক্তরসে কাজ নয়, এই যে গ্লোবিউলিন, অ্যালবুমিন, এগুলো কি, এগুলো কিন্তু প্লাজমা প্রোটিন। বিলিরুবিন তো একটা রঞ্জক। কোনটি রক্তরসের কাজ নয়, খাদ্যসার পরিবহন, প্রচুর অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা, তাপ পরিবহন। কোনটা কাজ নয় বলো তো, প্রচুর অক্সিজেন পরিবহন। এটা কি আমি কি বলছিলাম, অল্প পরিমাণ অক্সিজেন পরিবহন করে, বেশি পরিমাণ কে পরিবহন করে, হিমোগ্লোবিন। রক্তরসের মাধ্যমে অঙ্গে বাহিত হয় না কোনটা, হরমোন, এনজাইম, লিপিড, হিমোগ্লোবিন। কোনটা বাহিত হয় না বলো তো, হরমোন বাহিত হয়, এনজাইম বাহিত হয়, লিপিড বাহিত হয় না কোনটা, হিমোগ্লোবিন কিন্তু রক্তরসের মাধ্যমে অঙ্গে বাহিত হয় না। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্লাজমা তার মোট আয়তনের কত অংশ বলো, প্লাজমা মানে কি, রক্তরস কত পার্সেন্ট 55%। রক্তরস কত পার্সেন্ট, সেটা হচ্ছে আমাদের 55%। কাটো, ফোন কাটো। দেখো রক্তে ভাসমান বিভিন্ন কণিকাকে কি বলা হয়ে থাকে, বিভিন্ন কণিকাকে আমরা কি বলে থাকি, রক্তকণিকা বলি। রক্তকোষ বলা যাবে, রক্তকোষ কিন্তু বলা যাবে না। রক্তকোষ বলা যাবে, রক্তকোষ কিন্তু আমাদের বলা যাবে না, রক্তকোষ বলা যাবে না, রক্তকোষ বলা যাবে না। কেন বলা যাবে না বলো, কারণ হচ্ছে যে মেইন যে অর্গানালিসগুলো আছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এগুলো থাকে না। রক্তরসে অজৈব উপাদান কোনটা, অ্যালবুমিন, আয়োডিন, বিলিরুবিন, ক্যারোটিন। কোনটা অজৈব উপাদান, আয়োডিন অজৈব উপাদান, আয়োডিন হচ্ছে আমাদের অজৈব উপাদান। রক্তের পিএইচ নির্ভর করে কার উপর, রক্তের পিএইচ নির্ভর করে হচ্ছে আমাদের বাফারের উপর। কিসের উপর নির্ভর করে, বাফারের উপর হচ্ছে আমাদের পিএইচ নির্ভর করে। রক্তের পিএইচ, অম্লক্ষার, অম্লক্ষার নিয়ন্ত্রণ করে কে, রক্তরসে যে বাইকার্বনেট বাফারের মাধ্যমে। তাহলে পিএইচ কার উপর নির্ভর করছে, বাফারের উপর। নিচে কোনটি হচ্ছে অপ্রোটিন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নয়, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নয়। দেখো এখানে কিন্তু টুইস্ট, এই যে এখানে হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন, বলো কোনটা আনসার হবে, নয় কোনটা, নয় হচ্ছে ক্রিয়েটিন নয়। কারণ কি, ক্রিয়েটিন কি, ক্রিয়েটিন হচ্ছে একটা প্রোটিন, ক্রিয়েটিনিন বর্জ্য পদার্থ। বুঝতে পেরেছো, এভাবেই হচ্ছে আমাদের ক্লাসগুলো নেওয়া হবে। আর এই যে অংশটুকু পড়ালাম না, সেখান থেকে হচ্ছে তোমাদের কোনো সিকিউ আসে না, সিকিউ হচ্ছে এখান থেকে আসে না, এই জন্য হচ্ছে সিকিউ পোর্শনটা অ্যাড করা হয়নি।
যেই অংশটুকু থেকে সিকিউ আসবে সেই অংশটুকু অ্যাড করা, সেই অংশ থেকে হচ্ছে সিকিউ, কি সিকিউ আসতে পারে সেগুলো কিন্তু ডিটেইলসে বলা হবে। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু সবগুলো কিন্তু সবার জন্য ওপেন থাকবে না, জাস্ট এই রক্ত এবং সঞ্চালনের ক্লাসটা সবার জন্য ওপেন করা হয়েছে। ক্লাস তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, গ্রুপে পোস্ট করবে, তোমাদের নোটগুলো হচ্ছে গ্রুপে শেয়ার করবে। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো। ক্লাস শেষেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা হচ্ছে পোস্ট করতে পারো, কিংবা হচ্ছে আমাকে ইনবক্সে নক করতে পারো। আর যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা হচ্ছে কোর্সে এনরোল করো। আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, আর কালকে হচ্ছে এক্সাম, সবার জন্য এক্সাম ওপেন করব কি না সেটা নিয়ে হচ্ছে ভাবতে হবে। আমি হচ্ছে পোস্ট করে জানিয়ে দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ক্লাস করেছো যারা, তারা কেমন হয়েছে ক্লাস জানাবে।